যৌতুকের মামলা আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মামলা মিথ্যা মামলা। যে আসল অপরাধী সে শাস্তি পাচ্ছে না এবং যে ইনোসেন্ট তাকে শাস্তি দেওয়া হচ্ছে। একটা মানুষকে অনন্তকাল তো আর হাজতে রাখা যাবে না। বাদীকেও চিনে না, ও কাউকেও চিনে না, জাস্ট ওকে মধ্যে অ্যারেস্ট করে ফেলছে। আইন সবার জন্য সমান কথাটি যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। অভিযোগ উঠেছে নিরপরাধ মানুষকেও অভিযুক্ত হয়ে কারাভোগ করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অপরাধীরা জামিন পেয়ে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ছে বাদী পরিবারের উপর। এতে আতঙ্কে পরিবারগুলো। আসলে কেন এই জটিলতা? এখানে কারাই বা দোষী? সাধারণ মানুষ এবং আইনি জটিলতার এই পর্যবেক্ষণে আমরা কথা বলছিলাম সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের সাথে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি। বাদীও চিনে না, প্লাস কেউ চিনে না, যার শুধু মারামারি করছে ওখানে শুধু মানে স্বাভাবিক যে দর্শক থাকে দর্শকের মতন ওখানে পুলিশ মানে কি সন্দেহজনকভাবে অ্যারেস্ট করে ফেলছে। ও একটা স্টুডেন্ট, ও সায়েন্সের স্টুডেন্ট, ওর ওইগুলো করার প্রতি কোনো ইন্টারেস্টেড নয়, ও সারাক্ষণ ব্যস্ত থাকে নিজের পড়ালেখা নিয়ে। আমাদের বাংলাদেশের যে আইন আছে এবং আমাদের বাংলাদেশের যে রুলে চলে, আমাদের আইনটাকে আরও ডেভেলপ করতে হবে। কারণ আমরা বিগত অনেক বছর ধরে দেখে যাচ্ছি যে অনেক মানুষ বিনা দোষে কারাগার ভোগ করতেছে, তাদেরকে বিনা দোষে বিনা কারণে তাদেরকে মামলা দিয়ে ভিতরে দিচ্ছে, কারাগারে দিচ্ছে। কিন্তু এটা ঠিক না। আসলে একটা মামলা যখন দেয় সেটাকে সঠিক তদন্তের মাধ্যমে যে সে লোকটাকে আসলে দোষ করছে না দোষ করে নাই, সে কি আসলে অপরাধের সাথে জড়িত কিনা সেটা আগে দেখা দরকার। সে যদি অপরাধের সাথে জড়িত হয় তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, আর যদি সে জড়িত না হয় তাহলে তাকে শাস্তি দেওয়ার তো কোনো মানে হয় না। এবং একটা মানুষ যখন অপরাধ করে সে তার নামে যদি মামলা হয় সে মামলাটা সঠিকভাবে তদন্ত করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশের আইন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে টাকা খেয়ে একজনকে মানে ছাড়িয়ে দিচ্ছে এবং যে আসল অপরাধী সে শাস্তি পাচ্ছে না এবং যে ইনোসেন্ট তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়, ঝামেলা হয়, এটা নিয়ে মিথ্যা মামলা দেয়, আর রাজনৈতিক বিষয় তো আছেই। তো এইগুলো আসলে তদারকি পর্যাপ্ত যাচাই করে ঠিকঠাক যাচাই করে এগুলো নিয়ে এই প্রশাসনের উচিত বাস্তবায়ন করা, আইনি কঠোরতা আরও একটু বাস্তবায়ন করা। কারণ প্রশাসনের উচিত জিনিসটা যাচাই বাছাই করার দরকার আছে। কেননা কে দোষী আর কে নির্দোষ এটা যদি যাচাই বাছাই না করা হয় তাহলে আমরা সাধারণ মানুষ যেগুলো আছি এগুলো আমরা আসলে সমস্যায় পড়ে যাই। আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মামলা হচ্ছে, মামলায় আসলে অনেককে হয়রানিমূলক মামলা দিচ্ছে, অনেককে অপরাধ সাথে জড়িত ছিল কিন্তু ওদের নাম নেই। অনেক সময় আমরা আসলে পুলিশ প্রশাসন বা যারা ওর মতো থাকে এই ব্যাপারে তাদের কাছে আমাদের আবেদন, একটা মামলা হওয়ার পরে আপনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট দেওয়ার জন্য, যাতে একটা ফ্যামিলি হয়রানির সম্মুখীন হয়। মামলাটা রায় হওয়ার আগ পর্যন্ত, সাজা হওয়ার আগ পর্যন্ত, আমাকে দোষী সাব্যস্ত করার আগ পর্যন্ত আমি হচ্ছে আইনের দৃষ্টিতে আমি হচ্ছে অভিযুক্ত, আমি ইনোসেন্ট। আমাদের যে নারী নির্যাতন মামলা আছে, নারী নির্যাতন মামলার আমি বলি আমরা অনেক মামলা অনেক সময় দেখি বা করতে দেখি আমরা, বেশিরভাগ মামলা কিন্তু হচ্ছে মিথ্যা মামলা হয়। কারোর সাথে কারো একটা জমি বিরোধ আছে, কারোর সাথে কোনো একটা বন্ডারি ডিসপিউট আছে, অথবা হচ্ছে ব্যবসায়ী ডিসপিউট আছে, দেখা যাচ্ছে কি তাকে একটা হচ্ছে মিথ্যা একটা নারী নির্যাতন মামলা দিয়ে তাকে সেই মামলায় ফাঁসানো হচ্ছে। অথবা হচ্ছে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের যে মামলাগুলো হয়, যৌতুকের যে মামলাগুলো হয়, যৌতুকের মামলা আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মামলা মিথ্যা মামলা। কিছু মানুষ যে অপরাধ করে এটা যেমন সত্য, কিন্তু অহরহ নিরহ মানুষ সে কিন্তু হচ্ছে যে বিভিন্নভাবে ভিক্টিমাইজ হয়ে যায়, বিভিন্ন সে মিথ্যা মামলার হচ্ছে শিকার হয়ে বছরের পর বছর মাসের পর মাস জেল কাটতেছে, এরকম অনেক বিষয় আছে। বাদী যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন, অ্যাট দ্য সেম টাইম দ্য অ্যাকিউজড যা আসামি যে পক্ষ আছে, আমরা যে অভিযুক্ত পক্ষ, তাদেরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। চূড়ান্ত সাক্ষী প্রমাণের আগে, চূড়ান্ত আর্গুমেন্টের আগে, চূড়ান্ত রায়ের আগে আমি কাউকে চাইলে হচ্ছে দোষী বলতে পারে না, তা কাউকে চাইলে আমি হচ্ছে অপরাধী বলতে পারে না। সেজন্য এই বিষয়টা সুরক্ষা পাওয়ার জন্য আমাদের হচ্ছে জামিনের বিধান আছে। একটা মানুষ যত বড় অপরাধী করুক না কেন, তার জামিনতে জেল থেকে মুক্ত হয়ে সে হচ্ছে স্বাভাবিকভাবে তার বিচারে অংশগ্রহণ করার যে তার অধিকার, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হয়। সরকারে যেই আসুক যাতে আইন আরো শক্ত থাকে, সবার জন্য যাতে সমান আইনে বিচার করা হয়, অপরাধী যাতে কোনোভাবেই ছাড়া না পায়। একটা মানুষকে অনন্তকাল তো আর হাজতে রাখা যাবে না। জামিনের বিধান যখন আছে, জামিন পাওয়ার যোগ্য হলে তাকে জামিন দেওয়া উচিত মনে করে, এবং জামিনে যাওয়ার পরে যদি আসামিরা অন্য অপরাধ করে সেটা ভিন্ন ইস্যু, এবং সেই যে অপরাধের জন্য ভিন্ন মামলা হবে। তো সুতরাং একটা মানুষকে জামিন গিয়ে অপরাধ করবে সেইটার উপর ভিত্তি করে অনন্তকাল হাজতে রাখা উচিত নয়। 2024 সালে একটা মামলা, আমি পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য পেকুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই।
তখন একজনের সাথে আমি ছিলাম, তারপরে বাঁশখালী থানা আমাকে একটা এই মিথ্যা মামলায় ফাঁসাই দিয়েছে। তারপরে থেকে দীর্ঘদিন 2 বছর মতো আমি জেলখানে ছিলাম। 25 সাল আমি বের হয়েছি, এখন 2 বছর মতো কাছাকাছি হচ্ছে বের হয়েছে আর কি। তো আমার প্রায় 5-7 লাখ টাকার মতো অলরেডি মামলা মোকদ্দমার মধ্যে চলে গেছে। সুপ্রিম কোর্ট থেকে আমার জামিন নিতে হয়েছে। পরবর্তী আমার মামলাটা স্টে হয়েছিল, সুপ্রিম কোর্টের আদেশে আবার ওইটা স্টে খালাস দিছে। এখন বর্তমানে হাজিরা দিচ্ছি, হাজিরার জন্য চট্টগ্রামে আসছিলাম। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনটা তৈরি করা হয়। আইন তৈরির উদ্দেশ্য মানুষকে পানিশমেন্ট দেওয়া নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা বড় আসামি বা দাগী আসামি এটা জামিনে বেরিয়ে আসলো। জামিনে বের হওয়ার পরে সে একই অপরাধটা বারংবার করলো এবং আরও বড় আকারের অপরাধী পরিণত হলো। এক্ষেত্রে আমাদের এই যে কারাগারগুলো, যেমন কারাগারগুলোকে শক্তিশালী করা দরকার এবং তাদেরকে মূল্যায়নের মাধ্যমে, পুনর্বাসনের মাধ্যমে এমনভাবে নৈতিকতা এবং ওই অপরাধটা যেন আর করতে না পারে সেভাবে তৈরি করা উচিত। সাধারণ মানুষ এবং আইনজীবী যারা আছেন তারা জানান রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে বাদীর পরিবারের সুরক্ষা এবং এই আইনি জটিলতা নিশ্চিত তখনই হবে যখন সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়া হবে এবং নির্দোষ মানুষকেও সে অপরাধ মুক্ত দায় থেকে মুক্তি দেওয়া হবে। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।